মানি মার্কেট। আচ্ছা, মানি মার্কেট জিনিসটা আসলে কি? তো এইটা একটা খুবই ইন্টারেস্টিং স্টাফ, একটা পুরোপুরি আলাদা ইকোনমিক্সই আছে যেটাকে বলা হয় মানিটারি ইকোনমিক্স। ঠিক আছে, তো মানিটারি ইকোনমিক্সের যে ব্যাপারগুলা, সেই জিনিসগুলা হচ্ছে আমাদেরকে এখানে আমরা আলোচনা করব। সো মানি জিনিসটা কি, আগে এটা নিয়ে একটু আপনাদের সাথে ডিসকাস করি। মানি ইজ বেসিক্যালি, মানির কিছু, টাকার কিছু ইনহেরেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে। ফার্স্ট অফ অল, মানি ইজ কনসিডার্ড অ্যাজ দ্য বেস্ট ওয়ে অফ এক্সচেঞ্জ ফর্ম। আপনারা যদি চিন্তা করেন, একদম সবার প্রথমে আমরা কি করতাম, আমরা হচ্ছে তাসলিমা কোয়েশ্চেনটা করছে, ও ডলারের দাম যে উঠানামা করে, ও এক্সচেঞ্জ মার্কেট নিয়ে কোয়েশ্চেনটা করছে। আচ্ছা, এই যেটা ক্লারিফাই করে নি, ডলারের দাম ওঠানামা করার ক্ষেত্রে অনেকগুলা ইন্ডিকেটর এখানে কাজ করে। এক নাম্বার হচ্ছে কি কি রকম পলিসি সেই দেশের গভর্নমেন্ট নিচ্ছে, অর্থাৎ আমেরিকার গভর্নমেন্ট কি রকম পলিসি নিচ্ছে, এটার কারণে হচ্ছে ডলার উঠানামা করার একটা সিনারিও ক্রিয়েট হয়। ডলারের প্রাইস উঠানামা করার একটা সিনারিও হচ্ছে স্টক মার্কেট, অর্থাৎ স্টক মার্কেটে আমরা কতটুকু পরিমাণ ট্রানজেকশন দেখতে পাচ্ছি দিনের মধ্যে, সেটা হচ্ছে সেকেন্ড ইন্ডিকেটর। ডলার উঠানামা করার থার্ড ইন্ডিকেটর হচ্ছে যারা একদম মানে ইন্ডিভিজুয়াল লেভেলে, অর্থাৎ যারা হচ্ছে মার্কেটে আছে, তারা কি কিভাবে তাদের প্রাইসিং বা তারা কি কিভাবে কোনো জিনিসের দাম নির্ধারণ করতেছে, এই জিনিসগুলা একটা মাল্টিপল এফেক্ট বা মাল্টিপ্লাইং এফেক্ট হচ্ছে ডলার এক্সচেঞ্জ রেটটাকে নির্ধারণ করে। এছাড়াও আরো অনেকগুলো টেকনিক্যাল টার্মস আছে, বাট ইন জেনারেল এই তিনটা জিনিসের উপর কাজ করে। স্টক মার্কেটের একটা কাজ আছে, গভর্নমেন্ট পলিসির একটা কাজ আছে, এবং ফিজিক্যাল মার্কেটে যারা হচ্ছে প্রাইসিংটা নির্ধারণ করে, এই ক্ষেত্রে আমরা ডলার এক্সচেঞ্জ রেটে কিছু জিনিসপত্র চেঞ্জেস দেখতে পারি। ওকে, সো আমি মানি মার্কেটে চলে যাই। টাকা নিয়ে যে জিনিসটা সবার আগে আপনাদেরকে বলছিলাম যে মানি মার্কেটে, আচ্ছা, মানি মার্কেটের ব্যাপারটা কি? মানি মার্কেটের ব্যাপারটা হচ্ছে টাকার কিছু ইনহেরেন্ট বৈশিষ্ট্য আছে। টাকা হচ্ছে এক্সচেঞ্জ রেটের সবচাইতে, এক্সচেঞ্জ রেট বলতে, সরি, এক্সচেঞ্জ ফর্মের সবচেয়ে বেস্ট অপশন। প্রথমে জানেন কি হইতো? প্রথমে হইতো, এই জিনিসগুলো আপনাদের একটু জানা দরকার, কারণ বেসিক যেহেতু কথা হচ্ছে। প্রথমে এরকম একটা কনসেপ্ট ছিল যে এটাকে বলা হচ্ছে বার্টার্স ল। ঠিক আছে, বার্টার্স ল, বার্টার্স লটা হচ্ছে এইরকম, আপনারা অনেকে জানেন যে বিনিময় প্রথা। অর্থাৎ আমার একটা মোবাইলের পরিবর্তে আমি আপনার কাছ থেকে একটা চশমা নিলাম। মানে এইটা জিনিসে বহুত ঝামেলা। ঝামেলা কেন? এখানে সবার আগে চিন্তা করতে হবে যে মানে এটা হচ্ছে সবার আগে খুঁজতে হবে আমাকে, যে আমার মোবাইলটা কিনবে কে, আরেকজন মানুষ কার মোবাইলের দরকার, এবং আরেকজন মানুষ কে চশমা বেচতে রাজি আছে। এটা খুবই ইম্পসিবল একটা কাজ। তো এই প্রথা বাদ হয়ে গেল, এটা দিয়ে লাভ নাই। প্লাস এই প্রথার মাধ্যমে আপনি কোনো কিছু প্রাইস নির্ধারণ করতে পারবেন না, ইউনিট নাই কোনো। অর্থাৎ এই জিনিসটাকে এখন আপনাকে তো একটা, এখন দেখেন অনেক কিছু আছে যেগুলোকে আপনার প্রাইস দিয়ে হিসাব করতে হয়। যেমন ধরেন আপনি কোনো বাসায় গিয়ে কাজ করলেন, এখন সেটাকে আপনি কিভাবে নির্ধারণ করবেন? তো কোনো ইউনিট নাই। দেন হচ্ছে এটাকে আপনি জমাইতে পারেন না। সো এই সিনারিওতে আমরা কি করলাম, টাকার বিভিন্ন রূপ আনার চেষ্টা করলাম। আমরা হচ্ছে প্রথমে গোল্ড, আপনারা এটা পড়ছেন যে গোল্ড স্ট্যান্ডার্ড বলে একটা কনসেপ্ট আছে, যে গোল্ড স্ট্যান্ডার্ড, গোল্ড দিয়ে টাকার পরিমাণটা মাপার চেষ্টা করলাম। দেন আমরা চেষ্টা করলাম কয়েন্স এর কনসেপ্ট আনলাম। দেন আস্তে আস্তে পেপার আসলো, দেন হচ্ছে টাকার কনসেপ্ট আসলো। সো টাকার সবচেয়ে ব্যাপার হচ্ছে টাকা খুব ইজিলি এক্সচেঞ্জ করা যায়। অর্থাৎ আমি যদি আপনার কাছে যে কোনো সার্ভিস বা প্রোডাক্ট কিনি, সেই সার্ভিস বা প্রোডাক্টের পরিবর্তে আপনি টাকা দিতে পারেন। টাকা আপনাকে একটা ইউনিট দেয়। এখন আপনি মার্কেটে গিয়ে দেখতে পান যে এই জিনিসটার দাম 25 টাকা। এখন আপনি যদি এটাকে একটা ইউনিটটাকে না থাকতো আপনার, তখন আপনাকে কম্পেয়ার করে করে কিনতে হইতো, যে আচ্ছা ঠিক আছে আমি 3টা কমলা দিব, আমাকে 3টা আপেল দিবে। সম্ভব না সব প্রোডাক্টের ক্ষেত্রে। এবং লাস্ট হচ্ছে স্টোর ভ্যালু, অর্থাৎ টাকার স্টোর ভ্যালু একটা আছে। টাকা আপনি জমাইতে চান, টাকা আপনি জমাইতে চান, এবং জমাইলে আপনার সেই জিনিসটা ভবিষ্যতে ইউজ করতে পারেন। তো এগুলা হচ্ছে টাকার বেসিক ইম্পর্টেন্স। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল, মানি মার্কেটের সবচেয়ে ইম্পর্টেন্ট থিওরিটা হচ্ছে কোয়ান্টিটি থিওরি অফ মানি। অর্থাৎ এই জিনিসটা আমি এখানে দেইনি, আপনারা যদি জানতে চান আই ক্যান গিভ ইউ আ পিডিএফ আর হোয়াট নট। কোয়ান্টিটি থিওরি অফ মানিটা হচ্ছে বেসিক্যালি মানি মার্কেটের বেসিক কনসেপ্ট। 4টা ইন্ডিকেটর কোয়ান্টিটি থিওরি অফ মানি। একটা হচ্ছে সাপ্লাই অফ মানি, একটা হচ্ছে ভেলোসিটি অফ মানি, একটা হচ্ছে প্রাইস অফ আউটপুট, একটা হচ্ছে অ্যামাউন্ট অফ আউটপুট।
হোয়াটস সাপ্লাই অফ মানি, আপনার মার্কেটে কতটুকু সাপ্লাই দেওয়া হচ্ছে মানি, সেটা হচ্ছে সাপ্লাই। ভেলোসিটিটা কি, এটা খুব ইম্পর্টেন্ট। আপনার তো মানি ট্রানজেক্ট হয়, তাই না? সেই ট্রানজেকশনটার ইয়েটা কত, বেগটা কত, বা স্পিড আপটা কতটুকু। ধরেন আপনাকে 10 টাকা দিলাম, সেটা আবার সুমাইয়া দিল, সেটা আবার ফারহান দিল, সেটা আবার এখানে মালিহা দিল, সেটা মুমতাহিনা দিল। এই যে চেঞ্জটা কত ফাস্ট হচ্ছে, সেটা হচ্ছে ভেলোসিটি অফ মানি। আর প্রাইস আর আউটপুটটা হচ্ছে, এটা তো আপনারা খুব ভালো করেই জানেন। সো এইটা দিয়ে বেসিক্যালি এটাকে ফান্ডামেন্টাল থিওরি বলা হয়। অর্থাৎ আপনারা যদি এরপর কোনো বিতর্কে মানি মার্কেট বা টাকা পয়সা রিলেটেড ডিসকাশন করেন, আপনাদেরকে মাথায় রাখতে হবে যে মানি মার্কেট জিনিসটার মধ্যে টাকা ব্যাপারটার এক্সক্লুসিভিটি গুলো কিরকম এবং কোন থিওরিটার উপর এটা কাজ করে। যদি এটা তেমন একটা নেসেসারি না, আই উইল মুভ অন। সো ফার্স্ট জিনিস, নো ফিজিক্যাল মার্কেট প্লেস। কোনো ফিজিক্যাল মার্কেট প্লেস নাই। বাজার, মানি বাজার বলে কোনো নাই, পুরোপুরি হচ্ছে ফাইন্যান্সিয়াল একটা জিনিস। এখানে আপনি নিজে একটা মানি মার্কেট। আপনি আমার ওয়ালেটে যত টাকা আছে, বিকাশ ওয়ালেটে যত টাকা আছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে মানি মার্কেট ইনক্লুডেড, এবং এটা কোনো ফিজিক্যাল মার্কেট প্লেস নাই। সেকেন্ড জিনিস হচ্ছে এক্সচেঞ্জ এগেইনস্ট অল আদার গুডস। একটু আগে যেটা বললাম, যে কোনো গুডস এর পরিবর্তে টাকা দিয়ে আপনি কাজ করতে পারেন। নাম্বার 3, সাপ্লায়ার সেন্ট্রাল ব্যাংক। নাও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, মানি মার্কেটটাকে কন্ট্রোল করা হচ্ছে যে কোনো দেশের ফেডারেল বা সেন্ট্রাল ব্যাংক। অর্থাৎ এই জায়গায় আমাদের কিছু ব্যাপার ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে, আমরা একটু আইডিয়া নেই। সেটা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক আমরা জানি টাকা ছাপায়। এখন টাকা ছাপাইলে এই জিনিসটা হচ্ছে সবার একটা খুবই বেসিক কোয়েশ্চেন, যে টাকা ছাপাইলেই কি হয়ে গেল? টাকা কি চাইলেই ছাপানো যায়? না, টাকা চাইলেই ছাপানো যায় না। কেন? কারণ সেন্ট্রাল ব্যাংকেরও কিছু ব্যাপার মাথায় রাখতে হয়। একটা সেন্ট্রাল ব্যাংকের, একটা দেশ কিন্তু শুধুমাত্র কি বলবো, একটা সেন্ট্রাল ব্যাংক দ্বারা কানেক্টেড না। সেন্ট্রাল ব্যাংকের অধীন হাজারগুলো ব্যাংকস আছে, এবং সেই ব্যাংকগুলোর সাথে সেন্ট্রাল ব্যাংকের একটা টাকা পয়সার লেনদেন আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনি যদি পাগলের মতো টাকা ছাপানো, সেটা কিন্তু মানুষের এমন না যে পারচেসিং পাওয়ারটা বাড়াবে, রাদার এটা টাকার ভ্যালুটা কমাবে। টাকার ভ্যালুটা কমলে আপনি আপনার দেশে মনে করতেছেন অনেক ভালো, কিন্তু আপনাকে তো এক্সপোর্ট ইম্পোর্ট করতে হবে। এক্সপোর্ট ইম্পোর্ট করতে গিয়ে দেখবেন যে আপনার টাকার ভ্যালু এতই কমে গেছে যে আপনি কোনো প্রফিট করতে পারতেছেন না। সো সেন্ট্রাল ব্যাংক মানি সাপ্লাইটাকে ব্যাপকভাবে কন্ট্রোল করে। অনেক সিনারিওতে, ইনফ্লেশন সিনারিওতে মানি সাপ্লাই কমায় দেয়, অনেক সময় বাড়ায় দেয়, কখনো চেঞ্জেস আনে, কখনো মানি সাপ্লাইটাকে একদম স্টাক করে দেয়। সো সেন্ট্রাল ব্যাংক হচ্ছে এখানে একটা মেইন অথরিটি, যারা হচ্ছে মানি মার্কেটটাকে রান করে। আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক সেই কাজটা করে। সো গেট দ্যাট থিং ক্লিয়ার, যে মানি মার্কেটের অথরাইজেশন গভর্নমেন্টের কাছেও ক্লিয়ারলি না, শুধুমাত্র সেন্ট্রাল ব্যাংকের কাছে আছে। এবং সেন্ট্রাল ব্যাংকের কাছে হচ্ছে আপনি, ইভেন গভর্নমেন্টও লোন নেয়, গভর্নমেন্ট পলিসি সাজেস্ট করে, বাট সেন্ট্রাল ব্যাংক প্লেজ দ্য ইম্পর্টেন্ট রোল। 4 নম্বর জিনিস, অপরচুনিটি কস্ট ফরগন ইন্টারেস্ট রেট। আচ্ছা, অপরচুনিটি কস্ট কি, তাকে ব্যাখ্যা করি, তারপর আমি আপনাকে ইন্টারেস্ট রেট ব্যাখ্যা করবো। অপরচুনিটি কস্ট হচ্ছে যে, এটা আপনারা অনেকেই জানেন যারা ডিবেট করেন, ভেরি কমন কনসেপ্ট, যে আমরা একসাথে সব কাজ করতে পারি না, আমরা সুপার হিরো না। সো আপনি ধরেন আজকে এখন কয়টা বাজে, ধরেন 4টা বাজে, 4টা থেকে 5টা 1 ঘন্টা কাজ করে আপনি কি করবেন? 1 ঘন্টা কাজ করে আপনি ধরেন 2 কেজি চাল পাইবেন, 2 কেজি চাল উৎপাদন করতে পারবেন, বা 2 কেজি চাল সেল করতে পারবেন, ঠিক আছে? আর যদি আপনি 1 ঘন্টা এই কাজ করেন, তাহলে আপনি আবার একই সাথে 3 কেজি গমও তৈরি করতে পারবেন। এখন আপনি কোনটা করবেন, এটা আপনার উপর ডিসাইড করেন। এখন আপনি যদি মনে করেন যে 2 কেজি চাল বাজারে বেচলে আমি 120 টাকা পাবো, 3 কেজি গম বাজারে বেচলে আমি 100 টাকা পাবো, তাহলে আপনি 3 কেজি গমের জায়গায় 2 কেজি চালের দিকে চলে গেলেন। বাট এই যে 3 কেজি গম ছেড়ে দিলেন, দ্যাটস ইউর অপরচুনিটি কস্ট, অর্থাৎ সুযোগ দেয়, এটাকে আপনি বাদ দিয়ে দিলেন, বাদ দিয়ে আপনি আরেকটা পিক করলেন। তো অপরচুনিটি কস্টটা হচ্ছে আমরা হিসাব করি যে জিনিসটার প্রাইসিং এর উপর, যে প্রাইস গুলো আসলে কিভাবে কাজ করে, ইত্যাদি ইত্যাদি। সো অপরচুনিটি কস্ট ফরগন ইন্টারেস্ট রেট, অর্থাৎ মানি মার্কেটে অপরচুনিটি কস্টকে মাথায় রেখে ইন্টারেস্ট রেটের ব্যাপারটাকে আমরা নির্ধারণ করতে পারি। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন কি আছে? আই ডোন্ট সি। আচ্ছা, কি রকম? আমি আপনাদের আগে বলছি যে ইন্টারেস্ট রেট মানি মার্কেটে একটা বড় রকম ভূমিকা পালন করে। কি রকম? আপনি আপনার কাছে কতটুকু টাকা হাতে রাখবেন, লিকুইড মানি হাতে রাখবেন, আর কতটুকু টাকা আপনি ব্যাংকে রাখবেন, সেটা ডিপেন্ড করে আপনার ইন্টারেস্ট রেটের উপর।
আপনার যদি ইন্টারেস্ট রেট বেশি হয় আপনি কি করবেন? এখানে এখানে আমি আপনাকে একটা মজার জিনিস বুঝাবো, এটা একটু বুঝেন। সেটা হচ্ছে, ধরেন ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে গেল, তখন কি হবে? তখন আমার নিজের হাতে টাকা রাখার ইচ্ছা কমে গেল। আমি তখন কি করব? আমি ব্যাংকে গিয়ে টাকা রাখবো। ব্যাংকে যখন বেশি টাকা রাখবো তখন কি হচ্ছে? ব্যাংকে তো ইনভেস্টমেন্ট চলে আসলো, ব্যাংক খুশি। কিন্তু এদিকে আবার আরেকটা প্রবলেম হইলো। প্রবলেম কি হইলো? যে মানি মানে মানি মার্কেটটাতে ক্যাশ ফ্লো কমে গেল, ট্রানজেকশন কমে গেল, ভেলোসিটি কমে গেল। তখন আবার এই জিনিসটাতে ইমব্যালেন্স জায়গা চলে গেল। অ্যাজ এ রেজাল্ট কি হলো? ব্যাংক তখন এটাকে কিভাবে ব্যালেন্স করে? ব্যাংক তখন কি করে? এই যে ইনভেস্টমেন্টটা ওখানে বেড়ে গেল ইন্টারেস্ট রেটের কারণে, আপনার কারণ ইনভেস্টমেন্টটা বাড়তেছে, কারণ আপনার ইন্টারেস্ট রেটটা যখন বাড়ছে তখন আপনি আপনার টাকাটা ব্যাংকে রাখতেছেন, ব্যাংক সেটা আবার ইনভেস্টরদের দিচ্ছে অ্যাজ এ লোন। সো এই যে ইনভেস্টমেন্টটা বেড়ে গেল, তখন আবার কি হলো? ইনভেস্টর থেকে টাকা সার্কুলার ফ্লোতে আবার এখানে আসা শুরু করলো। তখন ব্যাংক আবার আগের সিচুয়েশনে চলে আসলো। এটা একদম আইডিয়াল সিনারিও। সো আইডিয়াল সিনারিও হচ্ছে এইটা, বাট এটার অনেক রকম চেঞ্জেস আসে। বাট এইভাবে আসলে টাকার সার্কেলটা ঘুরে, যে আপনি নিজের কাছে কত টাকা রাখবেন আর মানুষকে আপনি কত টাকা দিবেন, মানে মানুষকে বলতে ব্যাংকে আপনি কত টাকা রাখবেন, এটা সোললি ডিপেন্ড করে ইন্টারেস্ট রেটের উপর। সো এই মানি মার্কেটের অপরচুনিটি কস্টটা আসলে বেসিক্যালি ডিপেন্ড করে ইন্টারেস্ট রেটের উপর। এইটাই হচ্ছে এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, আচ্ছা, আই থিংক আই হ্যাভ এ কোয়েশ্চেন। মির্জা সাকি মেনশন করছে কোথায়? মির্জা, ওকে, একটু দাঁড়াও। ও আচ্ছা, আর ইশতি ভাই, হাই হাই সাকি, সরি। সো নেক্সট জিনিস হচ্ছে মানি ডিমান্ড ডাউনওয়ার্ড স্লোপিং ফাংশন অফ ইন্টারেস্ট রেট। ওই যে আমি বললাম টাকার ডিমান্ডটা আসলে নেগেটিভলি সম্পর্ক ইন্টারেস্ট রেটের সাথে। আপনি ইন্টারেস্ট রেট বাড়লে আপনার দিকে ক্যাশ ফ্লো কমে যাবে, আপনার নিজের কাছে টাকা রাখার ইচ্ছা কমে যাবে। কারণ কি? কারণ ইন্টারেস্ট রেট আপনাকে রিটার্ন দিবে, তাই না? কারণ আপনি যদি 100 টাকা নিজের কাছে রাখেন, সেটা আপনি লিকুইড মানি হিসেবে আপনার কাছে থাকবে, কিন্তু আপনি ব্যাংকে রাখলে 1 মাস পর 102 টাকা পাবেন। সো যেহেতু ইন্টারেস্ট রেট 2%, সো আপনি ওই জন্য ইন্টারেস্ট রেটের দিকে চলে যাবেন। সো এইদিকে আবার এদিকে মানি ডিমান্ডটা কমে গেল। সো এরা একটা নেগেটিভ রিলেশনশিপ বিল্ড আপ করে। বাট মার্কেটকে সাস্টেইন করার জন্য এই নেগেটিভ রিলেশনশিপটা মেইনটেইন করা খুবই নেসেসারি। সো ইন্টারেস্ট রেটটা আসলে কিভাবে নির্ধারিত হয়? দ্য ওল থিং যেটা লেবার মার্কেটে হয়, এটা হচ্ছে আবার হাতের দিকে দেখেন, ডাউনওয়ার্ড স্লোপিং মানি ডিমান্ড, আপওয়ার্ড স্লোপিং মানি সাপ্লাই। সাধারণত আপওয়ার্ড স্লোপিং মানি সাপ্লাই হয় না। এখানে একটা ব্যাপার আছে, পরে বলবো। এই যে ইন্টারসেক্ট করে, এইটাতেই ইন্টারেস্ট রেটটা নির্ধারিত হয়। মানি সাপ্লাই কেন আপওয়ার্ড স্লোপিং হয় না জানেন? মানি সাপ্লাইটা সাধারণত স্ট্রেট লাইন হয়, ভার্টিক্যাল হয়, কারণ মানি সাপ্লাইটা ফিক্সড, সেন্ট্রাল ব্যাংক দ্বারা ফিক্সড। কারণ মানি সাপ্লাই আমি আপনি বা মার্কেটের মানুষজন ওইভাবে নির্ধারণ করে না। মানি সাপ্লাইয়ের ব্যাপারটা করে, ইন সাম কেসেস করে, বাট একদম জেনারেল সিনারিওতে মানি সাপ্লাইটা সেন্ট্রাল ব্যাংক নানা রকম পলিসিতে ফিক্স করে রাখে। সো আ স্ট্রেট লাইন অফ মানি সাপ্লাই, a downward sloping line of money demand, the intersecting point is the interest rate. এটা হচ্ছে মার্কেটে ইন্টারেস্ট রেটটা ফিক্সড হয় এবং এইটা অনুযায়ী কাজ করে। সো দিস ইজ হাউ আ মানি মার্কেট ওয়ার্কস। ঠিক আছে, মানি মার্কেটের কাজটা এরকম। এটা পুরোপুরি একটা, মানে কি বলবো, একটা থিওরিটিক্যাল মার্কেট, ফিজিক্যাল মার্কেট না। সো এই জিনিসটা আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, তা না হইলে ইউ গাইস মানে জিনিসটা ক্যাচ করতে পারবেন না।